কিছু নিষিদ্ধ করে দিচ্ছিল আর কি, এবং ইসলামের মৌলবাদ বলতে যা বোঝায় সেটা সে এখন সেখানে ইমপ্লিমেন্ট করতেছিল আর কি। তো আপনার প্রহিবিটেড যে কেউ কোনো কালো কাপড় পরতে পারবে না, এটা ছিল, ফরমান ছিল। কালো কাপড় মানে হচ্ছে প্রতিবাদের কালার। তো আপনার ওই একটা খেলা হচ্ছে লাহোর স্টেডিয়ামে, বোধহয় সম্ভবত পাকিস্তান ভারতের খেলাই হবে, ওয়ান ডে ম্যাচ। তো ওইখানে আপনার ওই যে গ্যাপ টাইমটা আপনার ইনিংস হয়ে গেল, আবার আরেকটা ইনিংস শুরু হওয়ার মাঝখানে গ্যাপ থাকে আধা ঘন্টার মতো। তো ওই সময় আপনার ওই গান টান হয়, আপনার সব প্রখ্যাত শিল্পীদেরকে নিয়ে যেত। তো সেখানে আপনার পাকিস্তান প্রখ্যাত শিল্পী ছিলেন আখতার বানু সেই গান গাইবে আর কি ওই সময়। তো উনি কালো কাপড় পরে গেছেন, কালো পোশাক পরে গেছেন। এভরিবডি ওয়াজ সারপ্রাইজ মোরলেস। তো গিয়ে উনি গান শুরু করছেন। গানটা হচ্ছে যে হাম দেখেঙ্গে, এটা দিয়ে শুরু আর কি। তো গানটার মূল কথা হচ্ছে যে আমি দেখব যে তুমি এইভাবে কতদিন চলতে পারো, আমি দেখব যে তুমি কথা বলতে না দিয়ে কতদিন চলতে পারো, তুমি লিখতে না দিয়ে কতদিন চলতে পারো। এই পুরো একটা ডেমোক্রেটিক একটা লিবারেশনের একটা গান। গান গাইতে কিন্তু দেখা যাচ্ছে গোটা স্টেডিয়াম গাইতে শুরু করলো সেই গান। 50,000 মানুষ সব গান গাচ্ছে, তারপরে তালি বাজাচ্ছে। সব শেষের দিকে আসলে স্লোগান শুরু হলো ইনকিলাব জিন্দাবাদ। তো আপনার কালো পোশাক দেখে যে আপনি আবার সেই প্রোটেস্টের পোশাক পরে ফেললেন কিনা, যাই হোক, এটা এই ঘটনাটা কিন্তু সত্য। আমার কাছ থেকে আপনারা এটা নিতে পারেন গানটা। এটা অনেক দিন পরেই এসছে, এটা এসছে। ইটস এ ওয়ান্ডারফুল সং। মানে একটা জাতিকে কিভাবে একটা গান জাগিয়ে তুলতে পারে আর কি। তো ঠিক আছে, আমরা শুরু করতে পারি। আজকে আমার আপনার দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যে আলোচনাগুলো হয়েছিল সেগুলোর সংক্ষিপ্ত আপনার সিদ্ধান্তগুলো সংক্ষিপ্তভাবে বলা। আর আরেকটা আছে আপনার আমাদের সিদ্ধান্ত অনুযায়ী একটা সিদ্ধান্ত ছিল যে এই যে ঋণ নিচ্ছে সরকার, আপনার বিভিন্ন বিশাল বিশাল ঋণ নিচ্ছে, এই ঋণগুলোতে কি অবস্থা দাঁড়াচ্ছে। এটা একটু লম্বা, এটা আমরা আপনাদের মেইলে দিয়ে দেবো, সেই সঙ্গে পেজগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আমি সংক্ষেপে কিছু জায়গা পড়বো আর কি, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্নগুলো উত্তর দেবো। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গত 12 জুন 2021 তারিখ শনিবার বিকাল 4:30টায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, আমি নিজে, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্তগুলোর এক নম্বর হচ্ছে যে 5 জুন অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত অনুমোদিত হয়। দ্বিতীয়, সভায় দলের মহাসচিব, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন। দেশনেত্রীর শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তার আশু রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট দোয়া করা হয়। 3, সভায় জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যাবলীর কর্তৃত্ব নির্বাচন কমিশন হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার সংবাদ, যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যাবলী ইতিপূর্বে নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হয়েছে। নির্বাচন কমিশনে যারা কমিশনের দায়িত্ব পালন করছেন তারা নির্বাচনের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলেও কমিশন সংবিধান অনুযায়ী একটি স্বাধীন প্রতিষ্ঠান। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করার কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারের অধীনে মন্ত্রণালয় বিগত 1 যুগের অভিজ্ঞতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনির্বাচিত সরকারের ক্রীড়নক হিসেবে কাজ করেছে এবং নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কর্তৃত্ব হস্তগত করা হলে তা স্বাধীন
নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম সম্ভাবনাটুকু বিনষ্ট করবে। সভা মনে করে এই ধরনের সিদ্ধান্তহীন রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়িত হলে তা ভবিষ্যতে গণতন্ত্রের ন্যূনতম পরিসরকেও ধ্বংস করবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে চিরতরে ধ্বংস করবে। সভা অবিলম্বে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায়, অন্যথায় এর নেতিবাচক প্রভাবের জন্য সরকারকে এই সকল দায়িত্ব গ্রহণ করতে হবে। 4. সম্প্রতি দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট করোনা ভাইরাস ভীতিকরভাবে সংক্রমিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 12টি জেলায় এর সংক্রমণের হার শতকরা 50% ছাড়িয়ে গেছে। মৃত্যুর হারও বেড়েছে। ক্রমশ এই ভাইরাস সারা দেশে তৃতীয় ঢেউ সৃষ্টি করছে। জেলাগুলোতে পর্যাপ্ত টেস্ট এবং চিকিৎসার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। সেই সঙ্গে জেলা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় বেড, অক্সিজেন ও আইসিইউ না থাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিএনপি ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু সরকার কর্ণপাত করেনি। স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-19 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই এই বিষয়গুলো নিয়ে সতর্ক করেছে, কিন্তু সরকারের দুর্নীতি, অযোগ্যতা, উদাসীনতা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। সরকার ভ্যাকসিন সংগ্রহ বিতরণের বিষয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। চুক্তিকৃত ভ্যাকসিন সংগ্রহ করতে না পারা, বিকল্প উৎসের সন্ধান না করা, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভ্যাকসিন উৎপাদনের কোনো উদ্যোগ নিতে না পারা তাদের দুর্নীতি ও অযোগ্যতার জন্য সার্বিক ব্যর্থতায় পরিণত হয়েছে এবং সমগ্র জাতিকে আজ বিপন্ন করেছে। বারবার বলা সত্ত্বেও তারা জনগণের সামনে কোনো স্পষ্ট রোডম্যাপ প্রদান করতে পারেনি। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ ও মন্ত্রণালয় অধিদপ্তরের দুর্নীতিযুক্ত কর্মকর্তাদের অপসারণ এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। সভা শেষে সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন। এটা ছিল আপনারা আমাদের মোটামুটি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত। এর মধ্যে কিছু সাংগঠনিক বিষয় ছিল যেগুলো এখানে আসার ঠিক প্রয়োজন নেই। এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টা, যে ঋণের ভারে আমরা যে আপনারা একেবারে গ্রাউন্ডেড হয়ে যাচ্ছি, লাগে টাকা দেবে গৌরী সেন নীতিতে চলছে সরকারের অর্থনৈতিক ভ্রান্ত নীতি। ঋণের ভারে নুজ দেশের সামগ্রিক অর্থনীতি। সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক বিশ্লেষকদের পর্যবেক্ষণে বাংলাদেশ সরকার লাগে টাকা দেবে গৌরী সেন নীতিতে চলছে। আগামী 20-21-22 অর্থ বছরের জন্য ঘোষিত প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ধরা হচ্ছে 2,14,681 কোটি টাকা, যা জিডিপির 6.2%। আর অনুদান সহ সামগ্রিক ঘাটতি ধরা হচ্ছে 2,11,191 কোটি টাকা, জিডিপির 6.1%। আগামী অর্থ বছরে আভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 1,13,453 কোটি টাকা। এই খাতের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে 76,452 কোটি টাকা। বাকি সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে 32,000 কোটি টাকা। এছাড়া অন্যান্য খাত থেকে নেওয়া হবে 5,001 কোটি টাকা। নতুন বাজেটে বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 97,738 কোটি টাকা। মোট কথা, প্রতি বছর জুন মাস আসলে দেশের মানুষ কল্পিত এক স্বপ্নের ফানুষে আবৃত বাজেট, বিশাল সাইজের বাজেট দেখছে, আর নিজের অজান্তেই সদ্যজাত শিশুর মাথায় ঋণের বোঝা চাপাচ্ছে। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় যে আজ যে শিশুটি জন্ম হয়েছে তার মাথায় ইতিমধ্যেই 84,770 টাকা ঋণের দায় চেপে গেছে। কারণ বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের মাথা পিছু অঙ্কের ঋণ রয়েছে, যা গত এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 9,663 টাকা। আগামী অর্থ বছরে তা আরও কমপক্ষে 13,060 টাকা বাড়বে। ফলে ওই সময়ে মাথা পিছু ঋণের স্থিতি দাঁড়াবে প্রায় 1 লাখ টাকার কিছু কম। এটাকে গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করবেন বলে আমি আশা করি, কারণ ইট টেলস অ্যাবাউট দ্য ফিউচার অফ দিস নেশন। এর ভবিষ্যৎ, জাতির ভবিষ্যতের এই হচ্ছে চেহারা। পৃথিবীতে বহু দেশ আছে যারা কিন্তু এইভাবে প্রায় একেবারে ধ্বংসের শেষ সময় পৌঁছে গেছে। নাইজেরিয়া এত ওয়েল রিচ একটা কান্ট্রি, আপনারা এত প্রচুর তাদের তেল সম্পদ, এখন অত্যন্ত খারাপভাবে অর্থনৈতিক একটা অবস্থার মধ্যে তারা পড়েছে। আপনারা দেখবেন বাইরের বেশিরভাগ অয়েল রিচ কান্ট্রিগুলো
তারা কিন্তু আস্তে 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 আপনার এখন নিচের দিকে নামছে, তাদের গ্রোথ সব কিছু নিচের দিকে নেমে যাচ্ছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে যে তারা এটা যে প্রোডাক্টিভ খাতে ব্যয় করার যে বিষয়টা, সেটা তারা ওভারলুক করে গেছে। যারা করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, তাদেরকে আবার পৃথিবীতে রাখাই হয়নি। যারা আপনার জনগণ এবং জনগণের উন্নয়নের জন্যে ব্যবস্থা গ্রহণ, তাদেরকে কিন্তু মধ্যপ্রাচ্যের কথা বলছি আমি, তারা এটা করতে পারেনি। আফ্রিকাতে একই অবস্থা চলছে। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে এটা এত বেশি ঋণ নির্ভর হয়ে পড়ছে অর্থনীতি, এবং এটা আপনার এখন অত্যন্ত একটা শেষ সীমা এসে পৌঁছে যাচ্ছে। যাক, তারপরে আপনার অনেক লম্বা আছে, আমি সেই সমস্ত বিষয়গুলো পড়ব না। এবং এই ঋণগুলো কিভাবে আসছে আপনার, আমি সেই সম্পর্কে একটু কথা বলে নিই। দেশের অর্থনীতি গত এক যুগ যাবৎ সরকারের ভ্রান্ত অর্থনৈতিক নীতির বাস্তবায়ন চলছে, যার প্রভাবে এক ধরনের মন্দাভাব চলছে। উৎপাদন খাত স্রোত হয়ে পড়েছে, ফলে রাজস্ব আয় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না। ভ্যাট, শুল্ক, আয়কর সব ক্ষেত্রেই আদায় কম। আয় কমে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। একগুচ্ছ বৃহৎ মেগা প্রকল্প আছে, দৈনন্দিন খরচ বছরের পর বছর ধরে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ব্যয় অযৌক্তিকভাবে বাড়াচ্ছে সরকার। সব মিলিয়ে ব্যয় বেড়ে চলেছে। আপনারা তো এমনিতেই সারা দেশে ঘোরাঘুরি করেন, দেখেন। একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, যে প্রত্যেকটা স্কুলে খুব বড় বড় গেট তৈরি করা হয়েছে, এবং এর জন্য গভর্নমেন্ট থেকে ফান্ডটা দিয়েছে। নট দ্যাট যে ওই স্কুলগুলো তাদের নিজেদের ফান্ড থেকে তৈরি করেছে, না, এটা পুরো ফান্ড দেওয়া হয়েছে যে তোমরা গেটটা তৈরি করো। অনেক বড় বড় গেট, সেই গেটগুলো তৈরি করার জন্য, এবং এটা একটা বিশাল অ্যামাউন্ট ব্যয় করা হয়েছে শুধু গেট তৈরি করার জন্য। আমি যে কারণে আপনার আমার চোখে পড়েছে জিনিসটা, সেটা হচ্ছে যে ওটা কোনো প্রায়োরিটি না। ওই টাকা দিয়ে যদি দুটো আপনার ক্লাস ঘর করে দেওয়া যেত স্কুলে, তাহলে বাচ্চারা ভালোভাবে পড়তে পারত। গেট তৈরি করা হচ্ছে, মোস্ট আনপ্রোডাক্টিভ একটা খাতে আপনার ব্যয় করা হচ্ছে। গতকালই আপনাদের টিভিতেই দেখলাম আমি যে আপনার এই যে স্থানীয় সরকারের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের সেক্রেটারির ভেতরেই তার যে মানে আপনি লিফটে উঠলেন, উঠে যে ঢুকতে যাওয়ার মুখে মন্ত্রণালয় ঢুকবেন, তখন তো আগে আপনার এমনিতেই কাজ করা, মানে সিমেন্টের কাজ করা, পেন্ট করা যেটা থাকে সাধারণত, ওখানে আপনার দেখলাম কাঠের আপনার সমস্ত কাজ করা, এগুলো আপনার ওখানে দেওয়া হয়েছে, পুরো ওয়ালটাকে সেভাবে দেওয়া হয়েছে। আমি এই কথা খুব ছোট্ট জিনিস হতো, কিন্তু এগুলো আপনার ভেরি ইম্পর্টেন্ট থিংস। যে এই আনপ্রোডাক্টিভ ব্যয়টা কেন? চতুর্দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেক খাতে প্রত্যেক জায়গায় আনপ্রোডাক্টিভ ব্যয় এত বেশি বেড়ে গেছে যে যেটার মূল্য দিতে হচ্ছে জনগণকে তাদের ট্যাক্সের টাকা দিয়ে। আপনি পদ্মা সেতু করছেন, ঠিক আছে, আপনি রাস্তা তৈরি করছেন, ঠিক আছে, কিন্তু যে জায়গাটা দরকার নেই সেটা করতে গিয়ে যে টাকাটা ব্যয় করছেন, এটা কেন? আপনি দেখুন যে দুর্নীতি কোন মাত্রায় গেছে। দুর্নীতি, একই সঙ্গে বলি যে আজকে আপনাদের কোনো পত্রিকা আছে হেডলাইন বড় করে যে পাবনার মতো একটা জেলা শহরে একটা কোম্পানির কাছ থেকে 1.5 কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছে ভ্যাটের জন্য। এবং আমরা আসলে যে নীরবে কান্না, ব্যবসায়ীদের কিন্তু একটা নীরব কান্না আছে যে অত্যাচার, নির্যাতন। আমার একজন পরিচিত ব্যবসায়ী, তার আপনার কাছে 50 লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়েছিল ইনকাম ডিপার্টমেন্ট থেকে। তো সেই বলছে যে এত টাকা আমি কোত্থেকে দেবো, এটা দিতে পারবো না। তারা ওটাকে আপনার করেছে প্রায় 11 কোটি টাকার একটা ইনকাম ট্যাক্স থেকে ধরে দিয়েছে। যেহেতু সে 50 লক্ষ টাকা ঘুষ দিতে পারে নাই, তাকে আপনার 11 কোটি টাকার একটা ইনকাম ট্যাক্স ধরে দিয়েছে। তো সে যাই হোক, তার কিছু কিছু লোকজন আছে, জানাশোনা আছে, যে আপনার আপিল টাপিল করে শেষের মতো সেটাকে কমিয়ে নিয়ে এসছে প্রায় 1 কোটি টাকাতে। 11 কোটি আর 1 কোটি, এটা কিন্তু একজনের কথা বললাম আমি, জাস্ট ওয়ান পার্সন। দিস ইজ হ্যাপনিং এভরিওয়্যার, এভরি খাত। আপনার ফর এনিথিং ইউ গো, আগে ধরেন সাধারণত আমরা জানতাম যে আপনার ওই যে আছে কোর্টে গেলে কিছু পয়সা করে দিতেই হয়, এটা আপনার অলিখিত নিয়ম ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসছে। অফিস আদালতে খরচ বলা হয়, এটা খরচ। এই খরচ এখন বোধহয় 20 গুণ বেড়ে গেছে। এখন এই খরচের পরিমাণ 20 গুণ বেড়ে গেছে। আর আমাদেরই একজন ভদ্রলোক, অত্যন্ত দায়িত্বশীল মানুষ,
তিনি বললেন রিসেন্টলি তার এই যে আপনার রিমান্ডে নিয়ে যায়, রিমান্ডে নিয়ে গেলে প্রতিদিন খরচ হয় 3 লক্ষ টাকা, যাতে রিমান্ডে তার অত্যাচার না করা হয়। রিসেন্টলি বলছেন, অ্যান্ড দিজ আর ফ্যাক্টস। আপনি এটা এতটুকু বাড়িয়ে বলছি না আমরা, এগুলো আপনার আজকে এমন একটা জায়গায় চলে গেছে যে এখন আপনার এটা সব কিছুর বাইরে চলে যাচ্ছে আর কি। যাই হোক, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রতিবেদনে 2019 অনুযায়ী 2015-19 সময়কালে বাংলাদেশের কর জিডিপি অনুপাত ছিল 9.9। আমি একটু আপনার স্কিপ করে যাচ্ছি, 9.9%। একই সময় ভারতে তা হয় 19.8%, নেপালে 23.9%, পাকিস্তানে 14.7%, শ্রীলঙ্কায় 13.5%। একটি দেশের অর্থনৈতিক সম্পদকে সরকার কতটা ভালোভাবে নিয়ন্ত্রণ করে তা কর জিডিপি অনুপাতের মাধ্যমে চিহ্নিত করা হয়। সরকারি সূত্রে 2020-21 অর্থবছরে কর জিডিপি অনুপাত 11.9 হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা 2019-20 সালের রেকর্ডে 12.4-এর চেয়েও কম। কোভিড রাজস্ব আহরণের ক্ষেত্রগুলোকে মারাত্মকভাবে আঘাত করা সত্ত্বেও সরকার 2022-23 সালে এটি বাড়িয়ে 12.2 অর্জন করার লক্ষ্য নিয়েছে, যে বাস্তবসম্মত নয়। আপনারা পুরোটাতে দেখবেন, আমরা যে পেপারটা দিয়েছি, এই মাথাপিছু বৈদেশিক ঋণ এখন হচ্ছে আপনার 23,425 টাকা, এরপরে সেটা বেড়ে হবে প্রায় আপনার 1 লক্ষ টাকা। এগুলো সমস্ত বলা আছে। আমি অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন যে এই বিষয়গুলোকে একটু হাইলাইট করা যায়। আমি পুরোটা পড়লাম না, কারণ সময় অনেক বেশি লেগে যাবে। তো আমরা সংসদের মতো বলতে চাই যে পঠিত বলে গণ্য হলো আর কি, তাই না? নাকি তাই পঠিত বলে গণ্য হলো। এরপরে আপনার ছোটোখাটো দু একটা বিষয় আমার আছে, সেটা আমি বলে নেই আগে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে পত্রপত্রিকায় এসছে, কালকে আমাদের খুলনার সাংগঠনিক সম্পাদক মঞ্জু সাহেব তিনি একটা প্রেস কনফারেন্সও করেছেন যে এই যে আপনার সমুদ্রের জলোচ্ছ্বাস যে হলো, যেটা আপনার ঘূর্ণিঝড়, এখানে আপনার খুলনার কয়রা আরও 2টা উপজেলা ওয়ার্স্ট এফেক্টেড, সব ওয়াশড আউট হয়ে গেছে এবং আপনার লোনা পানি এখন আছে। তো এখানে মানুষের অবস্থা খুব খারাপ। আপনার পত্রপত্রিকায় তো এগুলো নিয়ে এসছেন। এদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি, তারা লোকালি সিদ্ধান্ত নিয়েছে, নিয়ে তারা নিয়ে গিয়েছিল আপনার কয়রাতে, তাদের উপর হামলা করা হয়েছে ওখানে গিয়ে, এবং আরেকটা থানায় তাদেরকে ঢুকতেই দেওয়া হয় নাই। ত্রাণ দেবে সেটাতেও ঢুকতে দেওয়া হয় না, এবং ডিসির পারমিশন ছিল, বাট দে ওয়ার নট অ্যালাউড টু গো দেয়ার। তো এই যে আপনার গণতন্ত্রের কথা বলি আমরা, অধিকারের কথা বলছে আপনার আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রীর কথা শুনলে তো মনে হবে যে দেশে আপনার গণতন্ত্র ছাড়া আর কিছু নেই, বাকি আমরা সব ষড়যন্ত্রকারী, একমাত্র দেশপ্রেম তাদেরই আছে, আর আমরা আপনার দেশদ্রোহী হয়ে গেছি আর কি। আপনি দেখেন যে এই গত পরশু বোধহয় ছাপা হয়েছে আপনাদের ছবিগুলোতে বিরাট করে, পাবনাতে আপনার সরকারি দলের বড় আপনার একজন কর্মকর্তা তিনি ঢুকছেন ওয়ার্কস মিনিস্ট্রিতে, ওয়ার্কস কার্যালয়ে, সঙ্গে আপনার অত্যাধুনিক সমস্ত অস্ত্র নিয়ে ঢুকছেন। তো দিস ইজ এ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এসপিকে বলা হলে তিনি বলে যে আমি তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত আমরা খবর পাইনি যে কাউকে গ্রেফতার করা হয়েছে বা কারো আর্মস সিজ করা হয়েছে। তো এটাকে আপনারা কি বলবেন? মধ্যযুগীয় মানে একটা বর্বরতার চাইতেও তো খারাপ ধরনের সরকার চালাচ্ছে এরা। মানুষের কোনো অধিকার নেই, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো লিখতে পারবে না। এই একটা পোস্টার মধ্যে এখানে চলে এসছে, কথা বলাই যাবে না। আর একটা কালকে বলেছেন আমাদের বিচক্ষণ সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যে বিএনপি শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি মানুষ দেখতে পাচ্ছে যে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়েছে কে। আমি বারবার যে কথাটা বলি, আপনার বলছিও যে আওয়ামী লীগের ক্রাইসিসটা কোথায়? আওয়ামী লীগের ক্রাইসিসটা যে আওয়ামী লীগ তো পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে, তাদের কাছে কোনো রাজনীতি নাই। এই জন্য তাদেরকে কখনো ম্যাডামের জন্মদিন, কখনো অমুক ইস্যু, তখন তমুক ইস্যু, এইসব নিয়ে তাদেরকে কাজ করতে হয়। কারণ এগুলো তো রাজনীতি না। রাজনীতি হচ্ছে এখন যে ক্রাইসিস আছে সেটা সম্পর্কে বলেন। এখন বলেন যে নির্বাচন কিভাবে সুষ্ঠু হতে পারে সেই কথা বলেন।
যে আমরা আগামী দিনে এইভাবে নির্বাচনটাকে সুষ্ঠু করতে চাই। এখন বলেন যে আপনার আগামী দিনে জুডিশিয়ারি কিভাবে ঠিকভাবে চলবে সেই কথাগুলো বলেন, সামনে নিয়ে আসেন, মানুষকে সেই স্বপ্নগুলো দেখান। মানুষকে সারাক্ষণ একটাই স্বপ্ন দেখান যে আপনার পদ্মা সেতু হচ্ছে, অমুক সেতু হচ্ছে। আরে আমার অস্তিত্ব টিকছে না, আমার গণতান্ত্রিক অস্তিত্ব টিকছে না, আমার বাঁচার অধিকার থাকছে না, আমার প্রতিবাদ করার কোনো রক্ষা ব্যাপার নাই, আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও কারো সরকারি কর্মকর্তাদের। সেই সমাজে, সেই রাষ্ট্রে আমি কি করে বাঁচবো সেটা বলেন। কারণ ওইখানে তো আপনারা যেতে পারেন না, কারণ ওদেরকে আপনারা ব্যবহার করছেন। ওদেরকে ব্যবহার করতে বেআইনিভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন। আপনারা বহু আগেই আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কারণ আপনাদের এখন দেওয়ার মতো রাজনীতি কিছু নাই। হোয়াট ইজ ইউর পলিটিক্স ইন ফ্যাক্ট? আপনারা কী করছেন এই দেশে? আপনারা বলছেন যে, অনেকে বলেছেন কথাটা, যে উন্নয়ন আগে তারপরে গণতন্ত্র। তা যদি হয় সেটাই বলেন না কেন, যে গণতন্ত্র এখন আমাদের সাবসিডি, পরিষ্কার বলেন। এই কথাগুলো তো বলেন না আপনারা। এই কথা তো একবারও বলেন না যে 1972 থেকে 75 সাল পর্যন্ত আপনাদের ভুল হয়েছিল, 75-এ বাকশাল করাটা আপনাদের ভুল হয়েছিল, এ কথাও তো স্বীকার করেন না। একবারের জন্য কখনো বলেননি যে 75 আমাদের ভুল ছিল, বলেননি। অথচ আপনারা ওটাকেই কেন্দ্র করে চলছেন। আর সারাক্ষণ আপনারা একটাই মাত্র আপনাদের বুলি বিএনপি। কেন বিএনপি তো বলে নাই? তো বিএনপিকে নিয়ে এত কথা কেন? কাজও করতে দেন না বিএনপিকে। তাকে যে ন্যূনতম যে গণতান্ত্রিক পরিসরটা দরকার, স্পেস দরকার, সেটাও দেন না। নির্বাচনের কথা বলে, নির্বাচন তো করতেই দেন না কাউকেই, না আমাদেরকে শুধু না, কাউকেই নির্বাচন করতে দেন না। এমনকি আপনার যে চরমনাই পীর সাহেব, তিনিও তো বললেন যে কোনো নির্বাচন হয় না দেশে। আপনার কোনো নির্বাচন এখন এটা তো করছেই না, সিপিবিটি বেরোতে নির্বাচন করছি না। স্থানীয় সরকার নির্বাচন যেটা আমরা অংশ নিচ্ছিলাম, সেই নির্বাচনও আপনারা এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যে এখন আমাদেরকে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমরা সেই নির্বাচনে আর যাব না। এটা আমরা এখন পর্যন্ত তাই সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীকালে কি আসে না সেটা আমরা দেখব, কিন্তু আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্তগুলোতে। আজকে আপনারা বলছেন যে বিএনপি আসে নাই, সেই জন্য আপনার আওয়ামী লীগে নাকি আপনার এত ক্যান্ডিডেটস। তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে আসলে দেশে কোনো রাজনীতি নাই। যে সেই রাজনীতি থাকতো তাহলে তো বিএনপি অবশ্যই আসবে। কেন আসবে না? পরিসরটা দিলে কেন আসবে না? নির্বাচনের ন্যূনতম বিষয়গুলি আপনারা মেনে চলেন, কেন আসবে না? আপনাদেরকে কেন আপনার গায়েবী মামলা করতে হয়? কেন করেন? কারণ আপনি জানেন যে নির্বাচন যদি হয় আপনারা থাকতে পারবেন না, ওই জন্য গায়েবী মামলা করেন। নিজেরা আপনার একটা কাপড় দিয়ে ঘেরা অফিস তৈরি করে পুড়িয়ে দিয়ে বলেন যে বিএনপি পুড়িয়েছে, মামলা দিয়ে দেন 1000, 2000, 3000, 4000 করে, বাস চলতে থাকে। তো এই অবস্থার একটা প্রেক্ষিতে পড়ে আপনারা আবার বলেন যে বিএনপির শেকড় নেই। বিএনপি তো শেকড় আছে বলে বিএনপি টিকে আছে। বিএনপি সার্ভাইভিং, এত অত্যাচার নির্যাতনের পরেও বিএনপি টিকে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অনলি বিকজ অফ ওয়ান রিজন, যে ইট হ্যাজ এ ডিপ রুট। অনেক গভীরে চলে গেছে বিএনপি এই দেশের মানুষের মধ্যে, সেখানে বিএনপি টিকে আছে। এই আর কি আমার কথা। আপনাদের কিছু থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ম্যাডামের শরীরে আমি সেদিনও বলেছি আপনাদেরকে যে ম্যাডামের কতগুলো কমপ্লিকেশন অ্যারাইজ করেছে, যেটা আপনার আমি বলেছি আপনাদের যে তার যতটুকু আমি তো চিকিৎসক নই, চিকিৎসকদের কাছ থেকে যেটা শুনি যে তার আপনার হার্টের সমস্যা আছে, যেটাতে আপনার তার ওটা সেই সমস্যাটা না গেলে তার যে আপনার লাংসে যে মাঝে মাঝে পানি এসে যায়, এটা বন্ধ হবে না। এরপরে যেটা তারা মনে করছে যে তার কিডনি ইজ নট ফাংশনিং প্রপারলি, এবং তার লিভারও ঠিকভাবে কাজ করছে না, যে কারণে আপনার জ্বর চলে গেলে আবার আপনার হঠাৎ করে তার জ্বর আসছে বিভিন্নভাবে। আবারও গতকাল তার জ্বর এসেছিল, আপনারা জানেন, পত্রিকার লিখেছে অনেকেই জ্বর এসছে। আমরা ডক্টররা চেষ্টা করছেন, আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা দে আর ডুইং দেয়ার বেস্ট। আমাদের ম্যাডাম নিজে এবং আমরা সবাই তার পরিবারের সদস্যরা, আমরা আমাদের যে চিকিৎসক যারা ম্যাডামের চিকিৎসা করছেন তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে, তারা করছেন। কিন্তু এখানে যেটা বারবার করে তারা বলেছেন, এখনও বলছেন, একই কথা বলছেন যে আমাদের হাসপাতালগুলো পুরোপুরি ইকুইপড না, যেটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি যে ডিজিজেসগুলো, অর্থাৎ অনেকগুলো অসুখ নিয়ে যেটা একটা চিকিৎসা,
এটা এখানে আপনার খুব বেশি রকমের এই ধরনের আপনার সুযোগগুলো কম, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা টেকনোলজি এগুলো আপনার একটু কম, সেই কারণে তারা বারবার করে কথা বলছেন যে দি ইস্যু শুড বি ট্রিটেড ইন অ্যাডভান্স সেন্টার, একটা অ্যাডভান্স সেন্টারে তার ট্রিটমেন্ট হওয়া উচিত, এই আর কি। এমনও হচ্ছে যে মামলার আসামিদের সব মারা গেছে, সেগুলো কোনো কিছু নিষ্পত্তি না হলেও এবং খালেদা জিয়ার সাথে সংক্রান্ত যা নথি আছে, ওই যে আপনাদের বললাম কিছুক্ষণ আগে না, যে পলিটিক্স না থাকলে এগুলো হয় আর কি। আপনার এখন রাজনীতি তো নেই, এখন আপনার এই ধরনের ইস্যুগুলো তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা, ডাইভার্ট করার চেষ্টা করা, মূল সমস্যাগুলো থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আর যে বিষয়টা নিয়ে তারা দেখলাম যেটা এসছে, এটা তো ফেক। আপনার এভার কেয়ারের যে রিপোর্টের কথা বলা হয়েছে, এই ধরনের কোনো রিপোর্টই এভার কেয়ার করার নেই। কোনো যে ডেটটা তারা ওখানে দিয়ে বসিয়ে একটা ফলসলি এটা করা হয়েছে, ফলসলি। ওই যে কাগজটা তারা দিয়েছে, যার উপরে আদালত একটা হুকুম দিয়েছে, এই হুকুমটা আমি জানি না, আমি একটা লয়ার, এটা কিভাবে দিলেন ওই যথাযথভাবে না দেখে আমি জানি না। ইটস এ টোটাল থিং, এটা একটা সামগ্রিক ব্যাপার। এখানে আপনার আনফর্চুনেটলি আপনার যে একদলীয় শাসনের ব্যাপারটা যেটা আমরা বলছি আর কি, এটা থেকে প্রমাণিত হয় যে জুডিশিয়ারি এখানে আপনার ইটস নট ফ্রি। জুডিশিয়ারি কিন্তু এটাকে আমলই নেওয়া উচিত ছিল না, দ্যাট শুড হ্যাভ বিন টোটালি গন। আর এটা ওই যে ভদ্রলোক যেটা রিটটা করেছেন, এটাতে সে তো পার্সোনালি অ্যাগ্রিড না। আমি যতটুকু আইন বুঝি যে রিটটা তখনই হতে পারে ইফ এনিওয়ান ইজ পার্সোনালি অ্যাগ্রিড। ব্যক্তিগতভাবে যদি সে আপনার এটাতে ক্ষতিগ্রস্ত হয় বা নিজেকে অ্যাগ্রিড মনে করে, তখন হি অর শি ক্যান গো ফর এ রিট। এটা তা না। ওনার জন্মদিনের ব্যাপারে কি আছে না আছে এটা তো তাদের দায়িত্ব না। হতে পারে যে আপনার কোনো তার জন্মদিন আপনার, এটা তো বাংলাদেশে আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে বহু লোকের কিন্তু আপনার এই জন্মের তারিখ একটা আসল, আর সার্টিফিকেট তারিখ আরেকটা আছে। কারণ হচ্ছে কি যে যখন আপনি বিশেষ করে আমাদের জেনারেশনের সময়, তখন সঠিকভাবে বাবারা মনেও রাখতে পারতেন না যে জন্ম কবে হয়েছে, কোনো ডায়েরি টায়েরি মেনটেন করতেন না, ফলে ওইটা হতে পারে। তো এগুলো নিয়ে আপনার এটাকে দিস ক্যান বি ইস্যু, এটাকে ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায় যে নোবডি ক্যান ওই দিন হিসাব করেই আপনাকে ওই সন্তানের জন্ম দেওয়ার কথা চিন্তা করতে হবে, এছাড়া তো উপায় নেই। জি বলেন। আমি আপনাকে বলি, আমার এই টুইট, ফেসবুক, এগুলো রহস্য নিয়ে আমি নিজেই আপনার খুবই উদ্বিগ্ন। আমি এর আগে অনেকবার করেছি, আপনাদেরকে বলেছি যে আসলে ভেরি আনফর্চুনেট যে আমি ফেসবুকে বারবার চিঠি দেওয়ার পরে উকিলের নোটিশ দিয়েছি, তারপরে দেখি যে আমার নামে আপনার বিভিন্ন রকম অ্যাকাউন্ট খোলা আছে এবং কথা হচ্ছে। এটা আমরা যতদূর জানি যে যখন সার্ভেলেন্সের এই সমস্ত মিডিয়ার মধ্যে যখন গোয়েন্দারা ঢোকে, তখন তারা বিভিন্ন রকম তৈরি করে, এটা শোনা কথা, কারণ সেগুলো হচ্ছে। আমি তো নিজে, আপনি বলছেন টুইটার, আমি তো টুইটার দেখিও নি। সো এখন আমাকে, আমি কোথায় যাব আমরা বলেন? ওটা তো আপনার হচ্ছে একটা ইসের, আমি বলি আপনাকে, আমাদের যে বিএনআরসির যেটা টুইট, ওটা পার্টির টুইট, এইটা আমি জানি না ভাই। আমার ফেসবুক অ্যাকাউন্টের সঠিক নয় এটা। ওই জন্যই তো বললাম যে হু ইজ ডুইং ইট অ্যান্ড হোয়াট ইজ দ্য ইন্টেনশন। ইন্টেনশন একটাই আছে, বিভ্রান্ত করা, কোনো একটা ভুল দিয়ে দিয়ে আপনার বিভ্রান্ত করা হতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো আমি তো আপনাদেরকে একদম জিডি করেছি পুলিশে, থানায়, আমি আপনার নিজে স্টেটমেন্ট দিয়েছি 2 বার 3 বার 4 বার, আরও বলি আপনাকে, আমি মামলা করেছি, আমি উকিল নোটিশ পাঠিয়েছি এই ফেসবুক কর্তৃপক্ষের কাছে। না না, টুইট করি নাই তো, আমি তো নিজেই জানি না যে আমি টুইট করছি।
বিএনআরসি পাঠিয়েছে আমার টুইট, আমি জানি না তো, আই ডোন্ট নো কে চালায় না চালায় আমি তাও জানি না। না না না, আমি জানি না এটা, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। এটা কি বলবো বলেন, এখানে রাজনীতি করাও তো ডিফিকাল্ট হয়ে গেছে। না, এটা আমি একটু ইনকোয়ারি করে দেখি, যদি আপনার সেখানে আমার অফিসিয়াল থেকে যায়, আই মাস্ট চেক ইট দেখবো আমি যে কীভাবে যায়। আমি তো টুইট করিনি, আমি টুইট করলে আমি জানবো না, এটা তো হতে পারে না, তাই না? যে কারণে আমরা কিন্তু আপনার করি না। অনেকেই আমাদেরকে বলে যে আপনার আধুনিক যুগে রাজনীতি করছেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে না, আপনার একটা টুইট অ্যাকাউন্ট থাকবে না। কিভাবে রাখবো, কে কখন ওটাকে কিভাবে ব্যবহার করবে, আই ডোন্ট নো। মারাত্মক ব্যাপার তো, একটা মানুষের চরিত্র হনন করা, তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এর চেয়ে বড় হাতিয়ার তো আর কিছু নাই। এই জন্য আই টোটালি ডিসওন ইট। আমি না জেনে যদি আমার নামে কেউ টুইট করে, তাকে তো আমাকে বার করতে হবে আপনার তদন্ত করে। আমি চেষ্টা করছি সেটা, এগুলো আমি চেষ্টা করছি। আমি দেখবো আপনার যেটা বলেন বিএনআরসিকে দেখা হয়েছে, সেটাও আমি দেখবো যে বিএনআরসি যদি দিয়ে থাকে উইদাউট মাই নলেজ, আই উইল টেক অ্যাকশন এগেনস্ট ইট। ঠিক আছে, জি প্লিজ। না বলেছি তো, এখন তো আমরা ভাই সমস্যা আমাদের কোথায়? সমস্যা হচ্ছে যে আমরা তো ম্যাডামকে কোনো অনুমতি দেওয়া হয়নি বাইরে যাওয়ার, তো সেখানটায় আমরা আটকে গেছি। দেখি আমরা আপনার এটা নিয়ে আপনার আলোচনা করছি, চিন্তা করছি কি করা যেতে পারে। উই আর ট্রাইং টু ফাইন্ড আউট ওপিনিয়ন্স। গতকাল রাত্রে আমরা একটা বিভিন্ন মাধ্যমে মেসেজ পেয়েছি যে আপনি ভারতীয় হাইকমিশনারের সাথে একটা মিটিং করেন। গোয়েন্দা সূত্রে খবরটা পেয়েছেন? হ্যাঁ, গোয়েন্দা সূত্রে খবরটা পেয়েছেন। আমি নিশ্চিত আপনারা গোয়েন্দা সূত্রে এগুলো খবর পেয়ে থাকবেন। শোনেন, একটা কথা আমি বলি, আমাদের যেটা জানানো দরকার আমরা ওপেনলি জানাই। আমরা কোথাও গেলে ওপেনলি যাই, আমাদের নাথিং টু হাইড অ্যান্ড নাথিং টু মানে আমি লুকাবো, কথা বলবো। আমরা গেলে তো আপনারা জানবেনই যে আমরা গেছি, আমি এসে ব্রিফিং করবো, জানাবো যদি গিয়ে থাকি, তাই না? সুতরাং এগুলো ইররেলেভেন্ট। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি এখন, এটা বুঝছেন, যে কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো বোঝারই কোনো উপায় নেই, জানানো উপায় নেই। আমরা তো আমাদের সেই নিজস্ব ধারণা, এথিক্স, ভ্যালুজ নিয়ে আমরা চলি। সব তো উল্টে গেছে, পাল্টে গেছে একেবারে। এখন তো আওয়ামী লীগ সরকার এমনভাবে আপনার গোটা জাতিকে আপনার সার্ভেলেন্সের আন্ডারে নিয়ে এসছে, এবং তাদেরকে আপনার যেভাবে আপনার এই যে ধরেন আপনার মাঝে মাঝে আপনার লেখেন, কোন একটা লিখলেন, তারপরে যে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়ে যাচ্ছেন, এটা যে মিথ্যা লেখা হচ্ছে তার গ্যারান্টিটা কোথায়? দের ইজ নো গ্যারান্টি। আমার নামে কেউ যদি একটা ছেড়ে দেয়, ইউ ক্যান্ট হেল্প ইট, কারণ তো ওটাকে ধরার কোনো উপায় নেই তো, তাই না? এই জিনিসগুলো হচ্ছে সমস্যা আর কি। এখন আপনারা জানতে পারবেন, আপনারাই আপনাদের পত্রিকাগুলো থেকে রিপোর্ট করছে ম্যাডামের আপনার এবার কেয়ারের যে রিপোর্ট, আপনাদের পত্রিকাতেই এসছে এটা, বাট দ্যাটস নট ট্রু। আপনারা চেক করতে পারেন এবার কেয়ারে গিয়ে, এরকম কোনো ব্যাপারই নেই। এটা দেখেন, এটা আপনাদের চেক করা উচিত ছিল। বেশি চেক করতে গেলে রোজিনার মতো অবস্থা হবে। আরে ল্যাবেটে গিয়ে দেখেন যে ল্যাবেটের কিনা, দেখেননি আপনারা তো, কেউ তো ইউডিন পান নাই তো, তাহলে ওইটা তো লিখলেন না যেটা আমরা চেক করেছি, এটা ঠিক, এটা লিখলে লেখা উচিত ছিল দিস নট ট্রু। এবং আমি তো জানি কোথা থেকে বলা হয়েছে এটা লেখার জন্য, সেটাও তো আমি জানি। এইটা বাংলাদেশ তো, আমিও তো খবর পেয়ে যাবো যে কোথায় বলা হচ্ছে যে এটা কোত্থেকে দিয়ে বলতেছে এটা ছাপো। আমরাও তো খবর পাই, আমরাও তো আপনার ভেতরের খবরটা সবাই জানি মোটামুটি, আপনারা জানেন, আমরাও জানি। বলি না, কেউ ভয়ে বলি না, কেউ বলার প্রয়োজন মনে করি না, এই তো আছে। ইটস এ টোটালি ইটস এ স্টেট, যে স্টেট এখন পুরোপুরিভাবে আপনার পুলিশ স্টেট হয়ে গেছে। এখানে আর কোনো ডিপ স্টেট, এখানে মানুষের সেই স্বাধীনতা, মানুষের সেই আপনার যেটাকে আমরা বলি যে হিউম্যান রাইটস, তার কনস্টিটিউশনাল রাইটস, এগুলোর কোনো কিছুর মূল্য নেই এখন। ওই
পুলিশ কনস্টেবল কথাটাই ঠিক, যে এখন আপনার দেশের রাজা হচ্ছে পুলিশ, মানুষের কি মাছের রাজা হচ্ছে আপনার ইলিশ, আর দেশের রাজা হচ্ছে পুলিশ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই চাটার ব্যবস্থা করছে আপনাদের, তো আজকে ভাগ্য আবার ভালোই প্রসন্ন বলতে হয় যে আপনাদের কোনো প্রশ্ন ছিল না আর কি। থ্যাংক ইউ।